হ্যালো জনগণ, শুরু করতে যাচ্ছি নতুন একটা জার্নির। সিনেমা নিয়ে অনেক আগে থেকে আমার একটা প্যাশন বা চিন্তাভাবনা আছে। তো যেহেতু তৈরি করতে পারতেছি না, রিভিউ দেওয়াই যায়। তো চাচ্ছি সিনেমা রিভিউ নিয়ে কাজ করতে। আহ, পছন্দ হলে দেখতে পারেন। নিউট্রাল চিন্তাভাবনা থেকে কিছু জানাবো আর কি। তো শুরুতেই যে সিনেমাটা নিয়ে আলোচনা করতে চাই আজকে, আহ, তাণ্ডব সিনেমা দেখলাম সাকিব খানের। যারা আমাকে চিনেন বা জানেন, আমার মুভি জ্ঞান সম্পর্কে আইডিয়া রাখেন, সেক্ষেত্রে আপনারা জানেন যে আসলে আমি সাকিব খানের ফ্যান না, কখনোই সাকিব খানের ফ্যান ছিলাম না। কিন্তু আজকে তাণ্ডব দেখে মনে হচ্ছে যে এই মুভিটা দেখে সাকিব খানের ফ্যান হওয়া যায়। আমি জানি না এখানে আহ, আসলে ক্রেডিটটা কার দিব, পরিচালকের দিব নাকি সাকিব খানের দিব নাকি গল্পের দিব নাকি স্ক্রিন প্লের দিব। তো সব দিক দিয়ে মোটামুটি মনে হয়েছে যে এটা একটা পারফেক্ট মাসালা মুভি আমার কাছে। আমি পুরো টাইমটা হচ্ছে এনজয় করছি এবং সেই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটা দিলাম। আস্তে আস্তে আরও বিভিন্ন সেগমেন্ট করার চিন্তাভাবনা আছে। তো একটু ব্রেকডাউনে যাওয়া যাক আসলে সিনেমাটা কেমন লাগছে এবং সিনেমার যে কোর যে কনসেপ্টগুলা কতটা ফিল আপ করছে আর কি। মাসালা মুভির যে কনসেপ্টগুলো আমরা সাধারণত মাসালা মুভিতে যেগুলো দেখি, আমি সাধারণত মাসালা মুভিও খুব কম দেখি, আর্ট ফিল্মের দিকে আমার বেশি ঝোঁক। তারপরও হচ্ছে সময়ের প্রয়োজনে বা যখন মনে হয় যে এখন আমার দেখা উচিত মাসালা মুভি, তখন আমি দেখি। এবং খুব চুজি আমি এইসব ব্যাপারে, মানে চাইলেই একটা দেখে ফেললাম বা বের হইছে, পাবলিক রিভিউ ভালো হয়েছে এই জন্য দেখে ফেললাম এরকম না। তো রায়হান রাফির মুভি নিয়ে প্রথম একটা কনসেপ্ট আমি বলি যে রায়হান রাফির মুভি আমি আগে খুব কম দেখছি। খুব যে ওনার কাজ দেখছি এরকম না, নাটক টেলিফিল্মে ওনার কাজ দেখা হয়, মুভিও দেখা হয়েছে। তো আমি হচ্ছে সাধারণত মুভি নিয়ে ডিসকাস করি সাব্বির আহমেদ রাসেল, আমার একটা ফ্রেন্ড আছে, আমি ভাইই বলি ওর সাথে। ওর সাথেই বেশিরভাগ সময় আলোচনা করা হয়, সাকিব মিনাদের সাথেও আলোচনা করা হয়, বাট সেটা খুবই কম। মানে সাব্বিরের সাথে যদি 50 ভাগ আলোচনা করা যায়, তাহলে মিনাদের সাথে হয়তো 5 ভাগ আলোচনা করা হয়। মিনাদের সাথে ভার্সিটিতে থাকতে প্রচুর আলোচনা করা হতো। তো সাব্বিরের সাথে আলোচনা করি মুভি নিয়ে। তো রায়হান রাফির যে বেসিক বিষয়গুলো মুভির মধ্যে আমি দেখি, রায়হান রাফির চেষ্টা করে বাংলাদেশের সমসাময়িক যে বিষয়গুলো ওগুলো ওর টেলিফিল্ম নাটক অথবা মুভির মধ্যে ফুটিয়ে তুলতে। আর ওর মুভির মধ্যে বিজিএমটা খুব ভালো হয়। মানে আমি দেখছি ওর মুভি বলেন নাটক বলেন বা টেলিফিল্ম বলেন, ওর বিজিএম চুজটা খুব ভালো হয়। ও বিজিএম দিয়েই একটা মুভি বা ফিল্ম, নাটক টেলিফিল্মের কাজও উঠে দিতে পারে। এটা আমার রায়হান রাফির প্রতি একটা কনফিডেন্স বলতে পারেন। আমি ওর নাটক টেলিফিল্ম বা মুভি দেখছি, তো আমি এটা জানি যে ও বিজিএম চয়েসে রায়হান রাফি মোটামুটি বেস্ট বলা যায় বাংলাদেশে। এক হচ্ছে বিজিএম, দুই হচ্ছে রায়হান রাফির মুভির আর একটা বৈশিষ্ট্য থাকে যে ওই যে বললাম যে সমসাময়িক। রায়হান রাফির যতগুলো নাটক আমি দেখছি সবগুলোই ছিল সমসাময়িক কোনো ঘটনা বা 3-4 বছর আগে কোনো একটা ক্রাইম সিন হয়েছে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন, এই সব টাইপের, মানে যেগুলো হচ্ছে রিয়েল লাইফে ঘটে ও সেইটাকেই হচ্ছে প্লট করে ওর মুভির কাহিনী সাজায়। মানে উল্টাপাল্টা গাঁজাখুরি বা হচ্ছে অন্য দেশের কোনো কালচার কপি করে এনে ও এটা দেখায় না। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওর মুভিতে অনেক কাজের রিফ্লেক্ট থাকে। রায়ান রাফির যে কোনো মুভিতে অনেক কাজের রিফ্লেক্ট থাকে। ধরেন পুরাতন কোনো ভালো পরিচালকের মুভি বা হচ্ছে বাংলাদেশি কোনো ভালো পরিচালকের মুভি, হলিউড বলিউডের কোনো ভালো পরিচালকের মুভির কোনো সিনের ওর একটা প্রভাব থাকে রায়ান রাফির মুভি বা টেলিফিল্মের মধ্যে। এটা আপনি যখন যদি দেখেন আর কি তাহলে বুঝতে পারবেন ওর মুভির মধ্যে এতটা প্রভাব থাকে। এটা হচ্ছে 4 নাম্বার হচ্ছে আমি বেশিরভাগ সময় দেখছি রায়হান রাফি যখন একটা ফিল্ম স্টার্ট করে, তো ও শেষ পর্যন্ত ওটার মানে যে স্কেলেও শুরু করে শেষ পর্যন্ত সেই স্কেলটা ধরে রাখতে পারে না। মানে ধরেন একটা মুভি শুরু করছে খুব উত্তেজনাকর মুহূর্ত দিয়ে শুরু করছে, শুরু থেকে অ্যাকশন দেখাচ্ছে বা থ্রিল দেখাচ্ছে, অনেক কিছু দেখাচ্ছে, শেষ মুহূর্তে গিয়ে ও আর ওটা ধরে রাখতে পারে না। এটা নিয়ে আমি আর সাব্বির ভাই প্রচুর আলোচনা করি যে রাফি এইটা কবে ডেভেলপ করতে পারবে। যদিও আমার সিনিয়র, হ্যাঁ, নাম ধরেই রাখলাম, যদি দেখেন তাহলে
ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যে রায়হান রাফি আহ, সবসময় ওই ওই জিনিসটায় মানে মেনটেন করতে একটু লোয়ার হয়েছে, মানে শুরুর দিকে হায়ার ক্লাস থাকে। ধরেন একটা মুভি বা টেলিফিল্মের যে ডিউরেশন, ধরেন 2 ঘন্টা একটা ডিউরেশন, ও হচ্ছে শুরুর 1.5 ঘন্টা খুব জমাই ফেলবে, শেষ আধা ঘন্টায় একটু ম্যারম্যারে লাগে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি আর সাব্বির ভাই যখন আলোচনা করতাম তখন রাফিকে একটু সমালোচনা করতাম যে আসলে রাফির এই জিনিসগুলা ঠিক করা দরকার। তো যাই হোক, এই কনসেপ্টগুলো আমার রায়ান রাফির যখন মুভি দেখি তখন সেই থেকেই হচ্ছে এই কনসেপ্টগুলো আমার মাথার ভিতরে গাঁথা আছে। আমার আসলে আসলে একটা ডিরেক্টরের মুভি দেখে আমি তাকে জাজ করি, তার এটা তো তার কাজ, সেটা যে কোনো কাজ দেখে আমি জাজ করতে পারি। একটা ডিরেক্টরের সব কাজ ভালো হয় না, খারাপ আছে ভালো আছে, কিন্তু একটা ডিরেক্টরের খারাপ কাজ দেখেও তাকে জাজ করা যায়, আর ভালো কাজ দেখেও তাকে জাজ করা যায়। এটা আমি বুঝি। এটা হচ্ছে, আমি আমার কোনো একাডেমিক নলেজ নাই ফিল্ম পরিচালনার, আমাকে একাডেমিক নলেজ নেই, কিন্তু আমি এটা বুঝি। এটা আহ, আমার একটা গুণ বা দোষ যেটা বলেন আর কি। তো যাই হোক, তো রায়হান রাফি খুব ভালো ভালো কাজ করছে এর আগেও, সরকারি প্রণোদনা পেয়ে বা হচ্ছে বাজেট পেয়ে ভালো ভালো কাজ করছে। আহ, তো এবারের কাজটা হচ্ছে আমার যেটা মনে হয় যে একটু অন্যরকম, মানে একটু নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে একটু অন্যরকম। আহ, আমি যে পয়েন্টগুলো বললাম রায়হান রাফি সম্পর্কে, সবগুলো পয়েন্টই মোটামুটি টাচ করছে, কিছু কিছু পয়েন্ট হচ্ছে গিয়া খুব ভালো করে ফেলছে রায়হান রাফি এবার। এটা কীরকম আমি বলি। এক হচ্ছে, আমি যখন মুভিটা দেখা শুরু করি তখন আমি প্রথমেই চিন্তা করে নিলাম যে এটা রায়হান রাফির মুভি, তো রায়হান রাফি এই জিনিস করতে পারে, তো আমার মোটামুটি একটা আইডিয়া আছে। আর সাকিব খান সম্পর্কে মোটামুটি আইডিয়া হচ্ছে গত 2-3-4 বছরে সাকিব খানের খুব ভালো একটা প্রত্যাবর্তন হয়েছে। মানে সাকিব খান শুরুর দিকে যেরকম একটা ওভার অ্যাক্টিংয়ের ছিল, মিড লেভেলে ওরকম একটা ওভার অ্যাক্টিংই ছিল, কিন্তু বর্তমানে দেখতেছি যে সাকিব খান খুব ভালো কাজ করতেছে। মানে এটা আসলে আনডাউটলি সবাই স্বীকার করবে যে সাকিব খান ভালো কাজ করতেছে। কিন্তু ওই যে বললাম যে আমি অভিনয়ের বিষয়ে খুবই চুজি, আমি ওই সিম্পল একটা ওভার অ্যাক্টিংও আমি আসলে সহ্য করতে পারি না। এবং আমার ওই যখন আমি একটা মুভি দেখি সবসময় ফিল্ম মেকারের চোখ থেকে দেখি, তো ফিল্মের খুঁতটুত একটু বেশি ধরা পড়ে আমার চোখে, এটা আসলে আমার কিছু করার নেই। হ্যাঁ, এমনও হয়েছে যে গ্যাংস অফ ওয়াসিপুরের মধ্যে নওয়াজুদ্দিন সিদ্দিকী মনে হয় কয়েক মিলি সেকেন্ডের জন্য ক্যামেরার দিকে তাকাইছিল, চোখ পড়ে গেছিলো। অভিনয়ের সময় পড়তেই পারে, অভিনয় যে অভিনেতা তার চোখ পড়তে পারে ক্যামেরার লেন্সের দিকে, তো ওইটা হচ্ছে আমি কয়েক মিলি সেকেন্ডের মধ্যে তাকাইছিল, ওটা আমি ধরে ফেলছি এরকম আর কি। যাই হোক, এত কথা বলি না বলি। তো সাকিব খান হচ্ছে গিয়া, তো সাকিব খানের সম্পর্কে আমার একটা আইডিয়া ছিল যে হ্যাঁ সে ভালো অভিনয় করে, অবশ্যই ভালো অভিনয় করে, ভালো একজন একজন সুপার হিরো বলা যায়। বাংলাদেশের এখন সুপারস্টার বলতে সাকিব খানই আছে মাসালা মুভির ক্ষেত্রে। তো সেক্ষেত্রেও তার ওভার অ্যাক্টিংও থাকে। তো আমি এইসব চিন্তা করেই আর কি দেখতে বসছি। কিন্তু যখন স্টার্ট হয়েছে মুভি এবং যখন মুভিটা চলতেছিল তখন আমার ধারণাটা ভুল প্রমাণ হয়েছে। মানে দেখতেছি যে সাকিব খান ফাটাই দিছে, জাস্ট ফাটাই দিছে। সাকিব খান অসাধারণ পারফরমেন্স করছে। মানে এটা হচ্ছে, আমি যে চুজি মানুষ, আমি সাকিব খানের ফ্যান না, তারপর আমি এটা স্বীকার করি যে সাকিব খান খুব ভালো অভিনয় করছে, মানে এটা মানতেই হবে। এবং এটা ছোট্ট একটা যদি আমি উদাহরণ দেই, মানে কেন বলছি যে খুব ভালো অভিনয় করছে, বা কেন আমি এই হঠাৎ করে সাকিব খানের কেন এটা করতেছি, কি বলে ওটাকে প্রশংসা করতেছি। আপনারা খেয়াল করবেন যে আপনি যদি আবার দেখতে যান বা হচ্ছে গিয়ে আবার যদি দেখেন, তাহলে খেয়াল করবেন যে মুভিটার লেন্থ হচ্ছে মেবি 2 ঘন্টা সামথিং, 2 ঘন্টা 4-5 মিনিটের মতো হবে। তো 1 ঘন্টার একটু আগে, ধরেন 1 ঘন্টার 5-10 মিনিট আগে, আমার এক্স্যাক্টলি টাইমটা খেয়াল নাই, 1 ঘন্টার 5-10 মিনিট আগে, মানে মুভির শুরু হওয়ার 1 ঘন্টা পেরোবার 5-10 মিনিট আগে, মানে মুভি শুরু হওয়ার 50 বা 55 মিনিটের দিকে সাকিব খানের একটা সিন থাকে, যে সিনে সাকিব খানকে হচ্ছে উপরের সিঁড়ি থেকে ওকে ধাক্কা দিয়ে হচ্ছে নিচে নামতে বলা হয়। একটা গার্ড, একটা প্রতিষ্ঠানের গার্ড, মানে ও চাকরি দিতে যায়, চাকরি পরীক্ষা দিতে যায়, তো ওর চাকরিটা হয় না, তো ও হচ্ছে গিয়া ওই ওই প্রতিষ্ঠানের যে প্রধান ওর হচ্ছে হাত পা ধরে। তো তখন হচ্ছে কি ওই প্রতিষ্ঠানের গার্ড ওকে হচ্ছে গিয়া ধাওয়াই দেয়, মানে একদম ধাক্কা দিয়ে হচ্ছে গিয়া করে। তো তখন এটা খেয়াল করেন, আমি যেটা বলি যে তখন সাকিব খান এতটাই অভিনয়ের মধ্যে ছিল, ও যে ধাক্কা দেয়, সাকিব খান পুরো সিঁড়ি থেকে
ও ডিরেক্টলি পড়ে যাওয়া ধরছিল, এবং বাই চান্স ও যদি পড়ে যায় তো তাহলে আমার মাথা ফাটতে পারতো, এরকম একটা অবস্থা। মানে সাকিব খানের মতো একটা অ্যাক্টর ওই লেভেলে নিজের সামলায় নিছে, পড়ে নাই। এবং ওই ডায়লগ যে ডেলিভারি দিছে গার্ডের, হয়তো ওই ইনস্ট্যান্ট একটা ডায়লগ ডেলিভারি দিছে, আরে আরে পড়ে যাবেন তো, এরকম একটা অবস্থা। মানে ওই সিনটা খুব, মানে ধরেন 1 সেকেন্ড বা 1.5 সেকেন্ডের একটা সিন, ওই সিনটা দেখলে বোঝা যায় যে সাকিব খান মুভির মধ্যে কী পরিমাণে এফোর্ট দিছে। মানে দেখিয়ে বোঝা গেছে যে আসলে সাকিব খান সেই লেভেলের একটা অভিনয় করছে। যাই হোক, ওই সিনটা আমি খেয়াল করছি যে আসলে মানে যদি অভিনয় না করতো সাকিব খান, তাহলে ওইখান দিয়ে পা ফসকে পড়ার মতো ডিস্টেন্স বা পা ফসকে পড়ার মতো ধাক্কা তার সহ অভিনয় শিল্পী দেয় নাই তাকে। মানে অভিনয়ের ভিতর সে এমন ছিল যে ধাক্কা দিছে, সে মানে পড়ে গেছে, সিঁড়ি থেকে সে পড়ে যাওয়া ধরছে, এরকম একটা অবস্থা। 3-4 সিঁড়ি পড়ে যেয়ে পড়ছে আর কি। তো কপাল ভালো যে সাকিব খান সেখানে ব্যালেন্স করছে এবং কোনো একটা দুর্ঘটনা ঘটে নাই। যাই হোক, এটা একটা ছোট একটা প্লট বললাম। তো আমার কাছে ওভারঅল সাকিব খানের পারফরমেন্স খুব ভালো লাগছে। রোমান্টিসিজম বলেন, অ্যাকশন বলেন, ম্যাডনেস বলেন, আহ, সব দিক দিয়ে সাকিব খান প্রত্যেকটা সাইডে খুব ভালো করছে। তারপর যদি আরেকটা বিষয়, আমি হচ্ছে গিয়া কয়েক দিন ধরে খেয়াল করতেছি, সাব্বিরের সাথে আলোচনা হয় যে আহ, বর্তমান যে কাজগুলো হচ্ছে ওয়েব ফিল্ম বলেন বা হচ্ছে গিয়া হলে দেখতে যাওয়ার যে ফিল্মগুলো বলেন, এই ওয়েব সিরিজ বা হচ্ছে গিয়া হলে দেখতে যাওয়ার যে ফিল্মগুলো, এই ফিল্মগুলায় সহ অভিনয় শিল্পী হিসেবে খুব ভালো ভালো মানুষকে নেওয়া হচ্ছে। মানে ধরেন যেসব অভিনয় শিল্পী আগে খুব ভালো ভালো কাজ করে গেছে, এখন মানে হাইলাইটে নাই, তাদেরকে নেওয়া হচ্ছে। এই দিকটা আমার খুব ভালো লাগতেছে। সেক্ষেত্রে রায়হান রাফিও এর ব্যতিক্রম করে নাই। আমার কাছে খুবই ভাল লাগছে যে এই মুভিতে সাইড ক্যারেক্টার হিসাবে, মানে সাকিব খানের সহ অভিনয় শিল্পী বা পুরো মুভির আশেপাশে যারা থাকে, সেইখানে প্রায় 8 থেকে 10 জন ভেটেরান অভিনয় শিল্পী নেওয়া হয়েছে। মানে ধরেন খুব, আমার খুব পছন্দের মানুষগুলোকে নেওয়া হয়েছে। তার মধ্যে ধরেন আছে, আপনারা চিনবেন, সবাই চিনেন, শহীদুজ্জামান সেলিম। মাস্টারপিস একটা অ্যাক্টর শহীদুজ্জামান সেলিম, সেই অনেক আগে থেকে তাকে দেখি। তারপর হচ্ছে ধরেন মুকিত জাকারিয়া, সবাই চিনেন, বাংলালিংকের অ্যাড দিয়ে উনি বেশিরভাগ ফেমাস। ডাক্তার ইজাজ আছে, অল্প ছোট একটা অভিনয়, ডাক্তার ইজাজ আছে। ইজাজ স্যারকে তো চিনেন, হুমায়ুন আহমেদ স্যারের একদম কোর লেভেলের একজন অভিনয়শিল্পী ছিলেন। তারপর সালাউদ্দিন লাবলু স্যার আছে। তারপর হচ্ছে আহ, তারিক আনাম খান স্যার আছে। তারপর হচ্ছে ফজলুর রহমান বাবু স্যার আছে, গাজী রাকায়েত স্যার আছে। আবার নতুন হচ্ছে ওয়েব সিরিজগুলো হচ্ছে ভিলেন পার্টে খুব ভালো একজন অভিনয় করে, ওনার নাম হচ্ছে সুমন আনোয়ার, উনি আছে। আরেকজন খুব বড় অভিনেতা আছে, উনি হচ্ছে আফজাল হোসেন স্যার। তো এই যে আমি আপনাদেরকে নামগুলো বললাম, এদেরকে একসাথে একটা মুভিতে খুব একটা দেখা যায় না। তো এই ক্ষেত্রে রায়হান রাফি খুব ভালো কাজ করছে যে এত গুণী অভিনয় শিল্পীকে উনি একটা স্কেলে নিয়ে আসছে। এটা খুব আমার ভালো লাগছে মুভিটা দেখার সময়। মানে মানসিক শান্তি পাইছি যে যারা কথা বলতেছে তাদেরকে সবাই চিনি আর কি, ভালো অভিনয় শিল্পী। এক্ষেত্রে রায়হান রাফি আমার যেটা মনে হয়েছে যে রায়হান রাফির কষ্টটাও কমে গেছে, অভিনয় শিখান লাগে নাই নতুন করে। এই আরেকটা দিক হচ্ছে যে এখানে আরও 2টা ক্যারেক্টার নিয়ে আসছে রায়হান রাফি। এটা হচ্ছে সাবিলা নূরকে ইন্ট্রোডিউস করছে। সাবিলা নূর এত বড় স্কেলে, লার্জ স্কেলে মনে হয় না কাজ করছে। আমি সাবিলা নূরের অত ফ্যান না, ফলো করি না। আমার মনে হয় সাবিলা নূর নতুন এন্ট্রি করছে নায়িকা হিসেবে, এটা খুব ভালো করছে। তারপর জয়া আহসান ম্যাডাম খুব ভালো করছে। জয়া আহসান পুলিশের না, সরি, উনি ছিল সাংবাদিকের রোলে ছিল, এবং খুব ভালো একটা পারফরমেন্স দিয়েছে। জয়া আহসানকে তো সবাই চিনি, উনি যে কোনো মুভিতেই অনেক ভালো পারফরমেন্স দেন। তবে জয়া আহসানের একটা ল্যাকিংস থাকে, যেটা কলকাতার মুভিতে বেশি দেখা যেত, যে সব ক্ষেত্রেই একটা ন্যাকা ন্যাকা একটা ভাব উনি বজায় রাখে। এই ন্যাকা ন্যাকা ভাবটা এই মুভিতে নাই, এই মুভিতে একদমই স্ট্রেট ফরওয়ার্ড। আর একটা অভিনয় শিল্পী দেখে আমি প্রচণ্ড পরিমাণ মানে অবাক হয়েছি। একটা অভিনয় শিল্পী আছে নাইম, ওর পুরো নামটা আমার ঠিক খেয়াল নাই। নাইম একটু স্বাস্থ্যস্বাস্থ্য ভালো, এমনি ফানি মুভি, অথবা ফানি মুভি না, ফানি নাটক বা ক্রিঞ্জ টাইপের নাটক, ভালো নাটকও করছে, ভালো নাটকও করে, এমন না যে ও সব বাজে নাটক করে, বা একটু ফানি টাইপের কাজ করে, বা ওইরকম লাইমলাইটে আসে না। তো এই নাইমকে হচ্ছে বানানো হয়েছে এই স্পেশাল ফোর্সের হেড। এই জিনিসটা দেখে আমার খুব মানে অবাক লাগছে। বাট
নাইম খুব ভালো ডেলিভার করছে। মানে ও যে লেভেলের অ্যাক্টর, আমার ওর সম্পর্কে কনফিডেন্স একটু লো ছিল যে ও হয়তো কোনো ফল্ট করবে, বাট ও অসাধারণ ডেলিভার করছে সত্যি কথা। এবং পুলিশের একজন কি বলে ওটাকে, পুলিশের চরিত্রে, গত কয়েক বছর পুলিশের চরিত্রে আমরা একে দেখছিলাম, কাকে দেখলাম, শুভকে দেখতাম। হ্যাঁ, আরফান শুভকে দেখতাম। ওই শুভর জায়গাটা নাইমকে দ্বারা খুব ভালোভাবে রিপ্লেস করছে রাফি। মানে নাইমকে আয়না শুভর জায়গাটা মেকআপ করে দিছে। এবং আমার মনে হয় যে নেক্সট সামনের কিছু কাজে, অনেক ডিরেক্টরের কাজে নাইমকে পুলিশ অফিসার হিসেবে দেখলে মনে হয় না খুব বেশি অবাক হব। ভালো লাগছে, মানে ওরকে মানাইছে আর কি, সানগ্লাস টানগ্লাস পরে মানে খুব ভালো মানাইছে। এবং ওর ইংরেজি বলার অ্যাকসেন্টটাও খুব সুন্দর ছিল। তো এই গেল হচ্ছে মেল ক্যারেক্টারগুলোর হচ্ছে গিয়া ছোটোখাটো একটা আলোচনা, যাদেরকে দেখছি, যাদেরকে ভাল লাগছে। আর ফিমেল ক্যারেক্টার হচ্ছে এই যে বললাম সাবিলা নূর আর জয়া আহসান, এদেরকেও তো বললাম। তো আমার যেটা মনে হয় যে গল্প নিয়ে ছোটোখাটো আলোচনা করা যায়, গল্পটা সুন্দর এবং যেখানে বসে করা হয়েছে সেটটা একটা রিয়েল সেট, মানে একটা হাইটেক পার্ক, মেবি সাব্বির ভাই বলছিল যে একটা হাইটেক পার্কে বসে নাকি করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে গল্পটা আমাদের দেশীয় গল্প, আমাদের দেশীয় একটা খুব হাইলাইটেড একটা টপিক নিয়ে আসলে গল্পটা বানানো। এবং গল্পের যে ব্যাক স্টোরিটা হচ্ছে আমাদের মতো ছেলেপান যারা হচ্ছে খুব স্ট্রাগল করি 30 বছর হওয়ার আগে একটা চাকরির জন্য। তো তাদের সবাইকে কানেক্ট করবে, মানে চাকরির জন্য যে আমরা যে স্ট্রাগলটা করি এবং ফাইনালি বেশিরভাগ মানুষই তো ফেল করি, তাই না? কয়জনই বা চাকরিটা পায়। তো এদেরই একটা পরিচিত গল্প নিয়ে কাজ করা হয়েছে। এবং আমার মনে হয়েছে যে কিছু কিছু জায়গা দিয়ে ইন্সপায়ার্ড হয়েছে রায়হান রাফি, অনেক জায়গা দিয়ে ইন্সপায়ার্ড হয়েছে। সেই ইন্সপিরেশনের জায়গা থেকে বলা যায় যে ইন্সপিরেশনগুলো খুবই বিখ্যাত বিখ্যাত কাজ থেকে উনি ইন্সপায়ার্ড হয়েছে। যেমন ধরেন মেড ইন বাংলাদেশ বলতে পারেন। মেড ইন বাংলাদেশের কিছু কনসেপ্ট দেখা গেছে। মেড ইন বাংলাদেশ হচ্ছে ফারুকির একটা মুভি, যারা দেখেন না দেখে নিতে পারেন, ইউটিউবে আছে। তারপর ধরেন হচ্ছে শাহরুখ খানের জওয়ানের কিছু কনসেপ্ট আমার মনে হচ্ছে নেওয়া হয়েছে। আরও কিছু আছে, এত কিছু না বলি আসলে, এত কিছু বললে তো আসলে সব কিছুই বলে দেওয়া হয়। আপনারা যারা দেখবেন তারা বুঝেই নেবেন, অটোমেটিক বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। আরেকটা বিষয় ভালো লাগছে রায়হান রাফি সম্পর্কে, যে আগে যে একটা ছিল, ধারণা ছিল যে সে আসলে টুইস্টটা ধরে রাখতে পারে না, বা হচ্ছে 70% একটা মুভি 70% এক্সিকিউশনের সময় এটা খেয়েই হারায় ফেলায়, যে পেসে আগাচ্ছিল সেই পেসটা আসলে সে বজায় রাখতে পারে না। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে এইখানে রায়হান রাফি পুরো মুভিটাই টুইস্ট বজায় রাখছে, মানে শেষ পর্যন্ত আপনার নার্ভ ধরে রাখছে। এবং প্রেডিক্টেবল ছিল না, সত্যি কথা বলতে প্রেডিক্টেবল ছিল না। আমি খুব কম মুভি দেখি এবং আমি খুব কম প্রেডিক্ট করতে পারি। সবাই যেরকম, যারা প্রচুর মুভি দেখে, যারা প্রচুর নাটক দেখে, তারা কিন্তু প্রেডিক্ট করতে পারে যে এরপর এইটা হবে, এরপর ওইটা হবে। আমি ওরকম পারি না। আমি যখন একটা মুভি দেখি, আমার যখন ভালো লাগে, যখন একটা সিরিজ দেখি, তখন আমি হচ্ছে আমার মতো করে দেখি, মানে প্রেডিকশন করিই না। কারণ আমি একটা জিনিস প্রেডিক্ট করবো কেন? আমি একটা জিনিস দেখতেছি, এটা এক্সপিরিয়েন্স করতেছি, আমি ওটার মধ্যেই থাকি, প্রেডিক্ট করি না। তো আমার কাছে মনে হচ্ছে যে যারা প্রেডিক্ট করে তারা ওই মুভিটা সম্পূর্ণভাবে প্রেডিক্ট করতে পারবে না। মানে পরতে পরতে আসলে সুন্দর সুন্দর সাসপেন্স, স্টোরি লাইন, নতুন করে স্ক্রিন প্লে ঢুকাইছে, ভাল লাগছে এটা। বিজিএম টপ নচ। বিজিএম হচ্ছে মনে হয় প্রীতম হাসান ছিল, আমি শিওর না, প্রীতম হাসানই মনে হয় ছিল। তো প্রীতম হাসানের একটা গান তো প্রচুর ফেমাস হয়েছে, লিচুর বাগানে মনে হয়। এছাড়া বাকি গানগুলো সুন্দর ছিল। আর একটা গান আছে সাকিব খান আর হচ্ছে সাবিলানুরের একটা রোমান্টিক গান আছে, ওই গানটা খুব ভালো লাগছে। আমার মনে হয়েছে ইন্ডিয়ান কেউ হয়তো গানটা রেডি করছে, আমি শিওর না। তারপর মনে হয়েছে অরিন্দম একটা দাস ছিল, প্রকাশের মাধ্যমে জানলাম যে অরিন্দম নাকি কাজ করছে, আমি শিওর না, এটা দেখতে হবে আমার। আর হচ্ছে অন্যদিকে যে র্যাপ গানের মাধ্যমে যে আসলে অ্যাকশন সিন ফুটেই তোলা যায়, এটা খুব ভালো করছে। মানে অ্যাকশন সিনে একটা র্যাপ গান দিছে, র্যাপ গানটাও খুব ভালো মানাইছে। এবং মানে আপনার মানে মুভি দেখার এক্সপিরিয়েন্সটাকে খুব ভালো করে তুলবে, আমি 100% শিওর। বিজিএম টপ নচ ছিল। এটা রায়হান রাফির একটা বৈশিষ্ট্য যে বিজিএমে রায়হান রাফি কোনো ধরনের ছাড় দিতে পছন্দ করে না। তো বিজিএম গেল। আর সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং বলেন, কালার গ্রেডিং খুব ভালো হয়েছে।
মানে কালার গ্রেডিং টপ নচ হয়েছে। অনেকে বলে যে রায়হান রাফি যখন সুড়ঙ্গটা বের হয় তখন অনেকে বলে যে নাটক বানাইছে, টেলিফিল্ম বানাইছে, বা হচ্ছে যারা আসলে ওই লেভেলের কাজ করে নাই শুরুতে, যারা নাটক টেলিফিল্ম দিয়ে উঠে আসছে, তাদের মুভিরে অনেকে মক করে যে আসলে নাটক বানাইছে, এই বানাইছে সেই বানাইছে। কিন্তু এইটা যে কালার গ্রেডিং ছিল এটা ভাই ফিল্মেরই ছিল, এটা নাটকের ছিল না। ভাল লাগছে, মানে মনে হয়েছে যেটা একটা চলচ্চিত্র চলতেছে, ঠিক আছে? এটা নাটক বা টেলিফিল্ম লেভেলের ছিল না। মুভির ডিউরেশন নিয়ে কথা বলি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের পরিচালকরা হয় কি যে বড় লেন্থের মুভি কাজ করতে পারে না। বড় লেন্থের কাজ করতে গেলে এক্সট্রা কিছু সিন ঢুকিয়ে দেয়, যেটা হচ্ছে গিয়া মানে যারা হচ্ছে অডিয়েন্সের হচ্ছে কনসেন্ট্রেশন নষ্ট করে এবং অডিয়েন্স বিরক্ত হয়। তো রায়ান রাফি এখানে খুব একটা ভালো কাজ করছে। ও হচ্ছে মুভির লেন্থটা খুবই মানে অ্যাকুরেট রাখছে। অ্যাকুরেট মানে কি, ধরেন 2 ঘন্টার একটা মুভি, বিভিন্ন স্টোরি আছে, প্লট হোল আছে, সুন্দর সুন্দর ক্যামিও আসতেছে, হ্যাঁ? তো সেক্ষেত্রে ও চাইলে পারতো ধরেন আরও 30 মিনিট এক্সট্রা অ্যাড করা যায় এই মুভিতে। এটা আমি জানি, এটা আমি তো সিনেমা নিয়ে ঘাটাঘাটি করি। এই সিনেমায় আরও 30 মিনিট এক্সট্রা অ্যাড করাই যায়, কোনো ব্যাপারই না। এতে কোনো গান অ্যাড করতে হবে না, মানে কাহিনী দিয়েই আরও 30 মিনিট অ্যাড করা যাইতো। কিন্তু রায়হান রাফি সেটা করে নাই। রায়হান রাফি একদম সলিড দেখাইছে, যতটুকু দেখানো দরকার ততটুকুই দেখাইছে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আরেকটা বিষয় নিয়ে বলি যে ভিডিও মনে হয় খুব বড় হয়ে যাচ্ছে। আমি আসলে ফার্স্ট টাইম তো বেশি কথা বলে ফেলতেছি, মনে হয় সবাই শেষ পর্যন্ত দেখবে না। তারপরেও বলি যে এক্সিকিউশন, স্ক্রিন প্লের বিষয়টা, স্ক্রিন প্লে খুব ভালো হয়েছে। মানে শুরুতে একটা আমার স্ক্রিন প্লে আমাকে স্ক্রিনে ধরে রাখার জন্য যেটা দরকার, যে শুরুর 5-10 মিনিট একটা গল্প দেখানো দরকার, যে গল্পটা আমারে নেক্সট 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য আটকাই রাখবে, ঠিক আছে? তো রায়হান রাফি এটা খুব পারফেক্টলি করছে এবং শেষের দিকে একটা ভালো টুইস্ট দিয়ে পারফেক্টলি এটা ব্যালেন্স করছে। ক্যামিও আছে, 2টা ক্যামিও, খুব সুন্দর ক্যামিও দিছে। একটা হচ্ছে সিয়াম আহমেদ দিছে, আর হচ্ছে আরফান নিশোর দিছে। 2টা ক্যামিও খুব ভালো হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর হয়েছে সিয়াম আহমেদের ক্যামিওটা, অসাধারণ ক্যামিও হয়েছে। একটা চোখ পুরা মানে মনি নাই, আর মানে অসাধারণ, এটা মাস্টার পিস হয়েছে ক্যামিওটা। মানে সিয়াম আহমেদ মনে হয় স্ক্রিন প্রেজেন্স ছিল 4 থেকে 5 মিনিট বা তারও কম, ফাটাই দিছে, জাস্ট ফাটাই দিছে সিয়াম আহমেদ। আর আরফান নিশোর সুরঙ্গ আমি দেখি নাই ভাই, তবে আমার মনে হয়েছে যে আরফান নিশোর ওই ওই যে কাটটা, ওই কাটটা নেওয়া হয়েছে। আপনারা দেখছেন কিনা জানি না, এই মুভিটা বিক্রম মুভিটার হচ্ছে সুরিয়া একটা লাস্টে ক্যামিও দেয়। বিক্রম বিক্রম মুভিতে সুরিয়া লাস্টে একটা ক্যামিও দেয়। ওই ক্যামিওটা আপনি হচ্ছে যদি না দেখেন তাহলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো ওই সুরিয়া যে লেভেলের ক্যামিওটা দেয় ওইটা দিয়ে ওই লেভেলের ক্যামিও করতে চাইছে। অনেকগুলো মুভির কনসেপ্ট, অনেকগুলো মুভির সিন আপনি যখন দেখতে বসবেন তখন বুঝবেন যে আহারে এটা তো এই মুভির মনে হয়, এটা তো ওই মুভির মনে হয়। হ্যাঁ, আপনাদের ধারণা ঠিক, রায়ান রাফি এই কাজগুলো করে এবং এই কাজগুলো করা আমার মনে হয় দোষের কিছু না। সে তো গল্প চুরি করতেছে না। কনসেপ্ট আপনার ইউনিক না হইতে পারে, হ্যাঁ, বা হচ্ছে দেখা গেল সিন বাই সিন কিছু মিল থাকতেই পারে, কিন্তু রায়হান রাফি যতটুক বাজেট স্বল্পতা বলেন বা হচ্ছে গিয়া যতটুক স্বল্প রিসোর্স দিয়ে যা তৈরি করতেছে, এটা অনেক ভালো। আসলে আমরা বড় হয়েছি বা মনে হয়েছে যে আর্ট ফিল্ম দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু আর্ট ফিল্ম দিয়ে আপনি আসলে ইন্ডাস্ট্রি বাঁচাইতে পারবেন না। আপনার মাসালা মুভি লাগবেই ভাই। আপনার মাসালা মুভি ছাড়া আপনি হলে মানুষ যাবে না। কে যাবে হলে ঘুমায় ঘুমায় আর্ট ফিল্ম দেখতে? আমার মতো 2-4 জন 5 জন দর্শক যাইতে পারে, কিন্তু আর কেউ যাবে না। আর্ট ফিল্ম দিয়ে আপনি হল বাঁচাইতে পারবেন না। আপনার হল বাঁচাইতে হলে মাসালা মুভি লাগবেই ভাই। সেক্ষেত্রে তাণ্ডব আসলেই তাণ্ডব ঘটাইছে, এটা আমি বলতে চাইতেছি। আর যেটা বলবো যে মুভিটা মেবি পাইরেসি হয়ে গেছে। পাইরেসি মানে হচ্ছে একদম পুরোপুরি দেখলাম যে কিছু জায়গায় ঘুরে বেড়াচ্ছে ফেসবুক, ইউটিউবে। তো পাইরেসি হয়ে যাওয়ার কারণে বহুত মানুষ হলে যাবে না। কিন্তু বিলিভ মি, আমি অ্যানিমেল মুভিটা হলে গিয়ে দেখছি। অ্যানিমেল মুভিতে কাটাকাটির কিছু দৃশ্য আছে, এই যে রণবীর কাপুরের যে অ্যানিমেল মুভিটা, তো কাটাকাটির দৃশ্যগুলা সিনেপ্লেক্স কাইটা দিছিল। তো পরে আমি হচ্ছে আবার মানে মেইন প্রিন্টও দেখছি মুভি, কানে ইয়ারফোন দিয়া আমি মেইন প্রিন্টও দেখছি মোবাইলে। হলের এক্সপিরিয়েন্স আর মোবাইলের এক্সপিরিয়েন্স একটু মেলে না ভাই। মানে হলে যে সাউন্ডটা পাবেন আপনি, ওইটা ভাই মোবাইলে অসম্ভব। হলে আপনি এতগুলো মানুষের মধ্যে বসে দেখতেছেন, হলে যে একটা মানে
মানে একটা সিনের পর সিন আসলে বা একটা নতুন ক্যারেক্টার আসলে বা একটা ডায়লগ দিলে যে একটা যে মানুষের যে হইহুল্লোড় পাবেন এটা আপনি মোবাইলে বসে পাবেন না ভাই। এখন আপনি বলতে বলতে পারেন যে ভাই মেন প্রিন্ট পেয়ে গেছি, দেখে ফেলি। এটা আপনার ব্যাপার, এক্সপিরিয়েন্স এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি ভালোটা নেবেন না খারাপটা নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি এখন ওই মেসি রোনালদোরে আপনি হচ্ছে স্ক্রিনে দেখবেন না মাঠে গিয়ে দেখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। বাট আমার মনে হয় যে আপনার যাদের আশেপাশে হল আছে, যতদিন আপনার তাণ্ডব চলতেছে আপনারা একবার হইলেও যায় দেখে আসেন। এইটা আপনার টাকা বিফলে যাবে না। আমি বরবাদ দেখি নাই, তুফান দেখছিলাম। বাট আমার মনে হয়েছে সাকিব খানের লেটেস্ট যে কয়টা মুভি হয়েছে যে কোনো মুভির থেকে এইটায় সাকিব খানের অভিনয় হইতে শুরু কইরা এভরিথিং ওয়াজ গুড। মানে গুড বলা যায়, বেস্ট বলা যায়, বেস্ট আর কি। মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো ছিল। মানে লেটেস্ট যে কয়টা সাকিব খানের মুভি বেরিয়েছে প্রত্যেকটা যে কোনো মুভির থেকে এইটা অনেক ভালো ছিল। এবং এটা আসলে হলে যেয়ে দেখা আসলে ডিজার্ভ করে মুভিটা। তো সবারই অনুরোধ করবো যে হলে গিয়ে দেখেন, পাইরেটেড মুভিও দেখেন। মানে যদি পান আপনি দেখেন, কিন্তু ভাই হলে গিয়ে দেখেন, অন্তত একবার হইলেও হলে গিয়ে দেখেন, ভাল লাগবে। মানে এটা একটা মানে লাইফ টাইম একটা কী বলবো এক্সপিরিয়েন্স হবে যে সাকিব খানের এই মুভিটা আমি হলে গিয়ে দেখছিলাম। কারণ এরকম মুভি আসলে ভাই সামনে নাও আসতে পারে, সোজা কথা যেটা বললাম আর কি। ঠিক আছে, ওকে, অনেকক্ষণ কথা বললাম। আসলে 2 ঘন্টার মুভি, আমি রিভিউ দিয়ে ফেলছি 25 মিনিট। এত বড় রিভিউ কেউ দেখবে না আমি জানি, তারপর দিলাম আর কি। নেক্সট টাইম টাইম কমানোর ট্রাই করব এবং আরও লজিক্যালি কথা বলার ট্রাই করব। অনেক এক্সট্রা কথা বলা হয়েছে, আই নো দ্যাট। তো আপাতত গুড বাই।